জি বাবা কোথায় গিয়ে? আসসালামু আলাইকুম, নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দুপুরে খাওয়ার জন্য বেগুন দিয়ে মাছের তেল রান্না করেছি। এটা আমার খুবই প্রিয় পছন্দের একটা খাবার। বাসায় থাকতে আব্বু আর আমার জন্য স্পেশালি মায়েরা রান্না করতো, এত মজা হতো বলার বাইরে। আমি যতবারই রান্না করি মায়ের হাতের মতো স্বাদ কখনোই আসে না। আমি আজকে এক্সপেরিমেন্ট করব ভাপা পিঠা বানিয়ে। কেনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর হচ্ছে ডেসিকেটেড কোকোনাট কিনে নিয়েছি। গুড় দিয়ে একদম দেশি স্টাইলে করব। এই ভাপা পিঠা বানানোর হাঁড়ি আর এই ছোট বাটির মতো এই ঢাকনাটা, এগুলো আমি দেশ থেকে শিপমেন্টে পাঠিয়েছিলাম মালপত্রের সাথে। তো লেয়ারে লেয়ারে একদম প্রথমে চাল, তারপর নারিকেল, তারপর মিঠাই, তারপর আবার চাল দিয়ে সুন্দর করে ভাপা পিঠাটা বসিয়ে দিচ্ছি। এটা আমার এই প্রথমবার ভাপা পিঠা বানানো, জানি না কেমন হবে। আমার মা বলছিল যে পিঠা তো আতপ চাল দিয়ে হয়, তো এখানে তো আতপ চালের গুঁড়া পাওয়া যায় না, সিদ্ধ চাল পাওয়া যায়। তো আমি সিদ্ধ চাল দিয়ে এই জন্য ট্রাই করে দেখছি, যদি হয় তো হলো, আর না হলে দেখা যাক কি ব্যবস্থা নিতে পারি। ইউটিউবে আমি অনেকগুলো রেসিপি ঘাটাঘাটি করেছি। তো রেসিপি অনুযায়ী চালের গুঁড়াটাকে প্রথমে হালকা কুসুম গরম পানি দিয়ে একদম কি বলে একটু কাইয়ের মতো করেছিলাম। পরে ওইটাকে একটা চালনি দিয়ে একটু চেলে নিয়েছি। তারপরে এটাকে আমি বানাচ্ছি, বসিয়েছি। পিঠাটা পুরোটাই কাপড়ে লেগে যাচ্ছিল, উপরের দিকের অংশটা যেটা কাপড়ের দিকে ছিল ওইটা পুরোটাই কাপড়ের দিকে লেগে খুলে যাচ্ছিল। আর পিঠা দুই ভাগ হয়ে যাচ্ছিল, মাঝখানে আঠাই লাগছিল না, জোড়াই লাগছিল না, এই যে এরকম করে দুই ভাগ হয়ে যাচ্ছিল। আমি বুঝতেই পারছিলাম না কি জন্য পিঠাটা আঠা লাগছে না। আমি গুড়ের পরিমাণ কমিয়ে দিয়ে ট্রাই করেছি, বাড়িয়ে দিয়েও ট্রাই করেছি, প্রতিবার সেম রেজাল্ট। বুঝলাম যেটা এইভাবে সিদ্ধ চাল দিয়ে হবে না এটা। তো আবারও ইউটিউবের রেসিপি ফলো করেছি, সো এটা ফেল মারলো। এখন দেখা যাক আরেকটা রেসিপি ট্রাই করে দেখবো ইনশাল্লাহ। ওইটাতে যদি না হয় তাহলে আর কিছু করার নেই, কারণ এই পিঠাতে এমনিও একটু খাটনি বেশি অন্যান্য পিঠার তুলনায়। যদি না হয় তাহলে আর আমি করবো না। যতটুকু চালের গুঁড়ার আমি কাই করেছি এতে প্রায় 5-6টা পিঠা হবে। তো 5-6টা পিঠার মধ্যে একটা মাত্র পিঠা আমার জোড়া লেগেছে, আর বাকি একটা পিঠাও জোড়া তো লাগেইনি, বরং কোনোটা ভেঙে গেছে, আবার ফেটে গেছে, মাঝখান দিয়ে তো জোড়া লাগেইনি। এবারে পুলি পিঠার জন্য আমি একটা মিষ্টি পুর বানিয়ে নিচ্ছি। 1.5 কাপের মতো এখানে সাদা তিল নিয়ে নিয়েছি। এই কাপের উঁচা এতটুকু পরিমাণ যেহেতু নিয়েছি, 1.5 কাপই ধরলাম। ভালো স্বাদের জন্য 1 মুঠো কাজু বাদাম দিয়ে দিলাম, আপনারা চাইলে কাজু বাদাম বাদ দিতে পারেন। আমি অনেকগুলো রেসিপি দেখার পরে দেখলাম যে কেউ তিল দিয়ে করেছে, কেউ নারিকেল দিয়ে করেছে। শুধু নারিকেল দিয়ে করলে ভালো লাগে না খেতে আমার কাছে পার্সোনালি, এই জন্য আমি শুধু নারিকেল না দিয়ে তিলও দিচ্ছি আর কি, এতে করে টেস্টটা ভালো আসবে। খুব ভালো করে এগুলাকে একটু বাদামি করে ভেজে নিলাম। সুন্দর একটা গন্ধ বের হলেই বুঝতে পারবেন এটা ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চাল দিয়ে দিচ্ছি, চালের গুঁড়া আর কি, এটা কেনা চালের গুঁড়া। 1 কাপ দিয়ে দিচ্ছি, প্রথমে 1/2 কাপ দিলাম, আরো 1/2 কাপ দিয়ে দিচ্ছি। ঢেকে রেখে দিচ্ছি। চুলার আঁচটা এবার মিডিয়ামে দিয়ে দিচ্ছি। এই যে এরকম করে কিন্তু এটা বলকাতে থাকবে, পুরোপুরি পানিটা মোটামুটি শুকিয়ে যাওয়া পর্যন্ত আর কি। চুলাটা একদম লোতে করে দিয়েছি। এই কাইটা আমি রেডি করছি নকশি পিঠা বানানোর জন্য। ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এটা একটু সময় নিয়ে মথতে হবে। এখন আঠালো ভাবটা আছে। 5-6 মিনিট মথে নেওয়ার পর এটাকে এভাবে আমি ঢেকে আবার রেখে দিচ্ছি, একটু পরে এটা শক্ত হয়ে যাবে। এদিকে কাজু বাদাম আর সাদা তিল যে ভেজে রেখেছিলাম এগুলাকে ঠান্ডা হওয়ার পরে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। কাজু বাদাম দেওয়ার কারণে এই পেস্টটা কিন্তু একটু ভেজা ভেজা হবে। কাজু বাদাম একটু অয়েলি, তো এটার মধ্যে একটু অয়েলি ভাব চলে আসবে। তো সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে এটাকে আমি আবার এখন জাল দিব। এখানে আমি নির্দিষ্ট কোনো মাপ বলছি না, কারণ আমি এটা প্রথমবার তৈরি করছি। আমি শুধু কি কি উপাদান ব্যবহার করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনারাও এই উপাদানগুলো ব্যবহার করতে পারেন। আমি আসলে অনেকগুলো রেসিপি ঘাটাঘাটি করে যেটা আমার পছন্দ হয়েছে আমি ওইভাবে তৈরি করছি। এখানে আমি গুড় চিনি দুইটাই দিব। গুড়টা দিব যাতে করে সুন্দর একটা কালার আসে। আর প্রথমেই আমি নারিকেলটাকে গুড়ের সাথে মিশিয়ে নিয়েছি, তারপরে চিনি দিয়ে দিলাম। তারপরে আমি তিল আর বাদামের মিক্সচারটা দিয়ে দিব। আর এরপরে চিনিটা যাতে গলে যায় এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে পুরটা তৈরি করে ফেলবো। আর আমি এই পিঠাটা বানাতে পারবো আই হোপ ইনশাল্লাহ, কারণ আমি যেহেতু সমুচা সিঙ্গারা বানাই, ওইগুলা বানানোর প্রসেস এই ভাজা পুলি বানানোর প্রসেসটা অনেকটা একই রকম। ডেসিকেটেড কোকোনাটের প্যাকেট আমি পুরোটা ইউজ করেছি।
এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ভালো লাগে তাহলে, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এই যে এখন আর হাতে এটা লাগছে না, একটু ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। কি বাবা? কি বাবা? তেল লাগিয়ে নিচ্ছি। আমার কাছে বিভিন্ন শেপের ছাঁচ আছে, এই যে এরকম, তারপর হচ্ছে হার্ট শেপের ছাঁচ। ইউএসএতে যখন ছিলাম তখন কিনেছিলাম, এই যে। তো এগুলা দিয়েই আমি হচ্ছে এক এক শেপ করে নিব। এই যে থিকনেসটা মোটামুটি এরকম। দিচ্ছি, তার কাঠিটা একটু তেল লাগিয়ে নিলাম। আমার ডিজাইনের কোনো আগামাথা নাই, মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করছিলাম। আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকমভাবেই করতে পারেন। তবে এই পিঠাটা বানানো অন্যান্য পিঠার থেকে খুবই ইজি আর খেতে খুবই মজা। আমি বলবো অবশ্যই এই পিঠাটা এবারে শীতে ট্রাই করে দেখবেন একবার। মানে প্রায় একদম ছোট ছোট সাইজের 20টার মতো পিঠা হয়েছে, এক এক ডিজাইন করে আর কি। মানে কোনো মতে আমার ছেলে আর আমি মিলে বানিয়েছি। এগুলো করেছি স্ট্র দিয়ে এগুলো করেছি, তো মোটামুটি করে করেছি আর এগুলাকে এখন আমি মোটামুটি একটা ভাজা দিব, বাদামি করে ভাজবো, একদম হালকা বাদামি করে ভাজবো। তারপরে তেল থেকে উঠিয়ে ফেলবো, কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে আবার এটাকে ভেজে নিতে হবে একদম লাল লাল করে, তাহলে পিঠাটা একদম মুচমুচা হবে। একেবারে প্রথমবারেই পুরোপুরি ভেজে ফেললে পিঠাটা শিরায় দেওয়ার পরে নেতিয়ে যাবে। এই পিঠাটাকে ভাজার পরে শিরায় ডুবাতে হয়। নকশি পিঠাটা আমি তৈরি করেছি বাংলার রান্নাঘরের রেসিপি ফলো করে। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই রেসিপি অনুযায়ী পিঠাটা হয়েছে। গুড়ের শিরাটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ গুড়, দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখানে আমি একটা এলাচ, একটা দারচিনি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো পুলি পিঠা বানাবো, পুরটা একবার এই যে ঠান্ডা হয়ে গেছে সুন্দর করে। পাফ পেস্ট্রি শিট ইউজ করছি, দেখি এটা দিয়ে হয় কিনা, না হলে তখন আবার এটাকে আমি তেলে ভেজেছি, খুবই বোকার মতো একটা কাজ করেছি। আমি ভুলেই গিয়েছি এটা পাফ পেস্ট্রি শিট, এটাতে অলরেডি তেল দেওয়াই থাকে, এটা বেক করতে হয়। তো আমি তো খেয়ালই করিনি, আমি ভাবছি আমি স্প্রিং রোল এর যে র্যাপার ওটা দিয়ে করছি। তো যাই হোক, এখন আলাদা করে আর কি ময়দার একটা ডো বানিয়ে নিচ্ছি। চিনি শিরাটা রেডি হয়ে গেছে। মোটামুটি পানিটা শুকিয়ে যখন অর্ধেক হয়ে যাবে এরকম, চুলাটা একদম কমিয়ে দিয়ে এভাবেই বসিয়ে রাখবো, লাল করে ভাজবে। এবার লবণ দিয়ে দিলাম। পুলি পিঠার ডোটা আমি নর্মালি সিঙ্গারার ডো যেভাবে করি সেভাবে করেই করে নিচ্ছি। প্রথমে তেল দিয়ে একটুখানি ভালো মতো মথে নিব, ঝরঝরা করে নিব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো করবো। আর যেরকম একটা ডো হবে সফট, ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। কিন্তু এক ব্যাচ অলরেডি লাল লাল করে ভেজে নিয়েছি। শিরাটা রেডি হয়ে যাওয়ার পর চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, আর পিঠাগুলো সব একসাথে ভেজে নিচ্ছি। তারপরে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা খুব বেশি গরম থাকবে এরকম না। আসলে পিঠা অল্প, এই জন্য আমি শিরা অল্পই করেছি। বক্সে তুলে নিচ্ছি। এই যে ময়দাটা দিয়ে আমি রুটি বেলে নিয়েছি, এই যে থিকনেসটা, এটা দিয়ে কেটে নিচ্ছি।
বাতাসটাকে যতটা সম্ভব বের করে দিতে হবে। ভিতরে যদি বাতাস থাকে তাহলে ভাজার সময় এটা ফুলে ফেটে যাবে, ভিতরে পুরটা বের হয়ে যেতে পারে। এই জন্য এটা অবশ্যই খেয়াল রাখতে হবে বাতাস যেন ভিতরে না থাকে। সাইড দিয়ে আমি সুন্দর করে এরকম করে একটু জিগজ্যাগ করে কেটে নিচ্ছি। এই জিগজ্যাগ কাটারটা আমার ছিল, আর এই জিগজ্যাগ কাটারটা নিয়ে মজার একটা স্মৃতি আছে আমার। এই জিগজ্যাগ কাটারটা আমি আমার নানির শাশুড়ির বাড়িতে যখন গিয়েছিলাম বেড়াতে, এখানে একটা মেলা হচ্ছিল সিলেটে, ওখান থেকে কিনেছিলাম। পরে এই কাটারটা আমি আমেরিকায় নিয়ে গেছিলাম আমার সাথে, আবার বাংলাদেশে নিয়ে এসেছিলাম, আবার বাংলাদেশ থেকে এটাকে মালয়েশিয়াতে নিয়ে এসেছি আমার সাথে। তো অনেক দেশ ঘুরে এখনো অক্ষত অবস্থায় আমার সাথে আছে। আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে জামা কাপড় হোক বা এরকম কোনো ছোটখাটো জিনিস সবকিছুকে আমি যত্ন সহকারে আগলে রাখি। একদম ওইটা অপ্রয়োজনীয় না হয়ে যাওয়া পর্যন্ত ওইটা আমি ফেলি না। জানি না এটা কে কিভাবে দেখে, কিন্তু আমি এরকমই, সব জিনিসের ব্যাপারে আমি এরকম। আর আমার মা ও এরকম, তো মায়ের কাছ থেকে এইরকম স্বভাবটা পেয়েছি মনে হয়। এই পুলি পিঠাকে আমি সিঙ্গারা সমুচের মতো করে ফ্রোজেন করব, পরে সার্ভ করার আগে দিয়ে এগুলোকে ভাজবো। তো আমি আসলে প্রিপারেশন নিচ্ছি, কারণ আমি সবাইকে একত্র করে আর কি পিঠা খাওয়াবো, ওইরকম একটা নিয়ত করেছি। এদিকে দুধ পুলি বানানোর জন্য আমি চালের গুঁড়া দিয়ে কাই তৈরি করে নিয়েছিলাম, ওইগুলো দিয়ে রুটি বেলে নিয়েছি। এবারে ওই সেম পুরটা আমি এগুলাতে ভরে নিচ্ছি। এগুলোকে ভাপ দিয়ে তারপরে দুধে ভিজাবো ইনশাল্লাহ। আর একটু বেশি করে কাই করেছি, কারণ নকশি পিঠা বানানোর পর উসমানের বাবা কয়েকটা খেয়ে ফেলেছে আর বলছে এত অল্প পিঠা হবে না, সবাই যদি 2টা করে খায় তখন কি হবে, ওই জন্য বললো আরো কয়টা বানাও। তো এখন এগুলা বানিয়ে পরে আমি নকশি পিঠাও বানাবো কিছু। আবার আমার একটু ডাবল পরিশ্রম হয়ে গেল, কারণ একবারে যদি তখন নকশি পিঠাটা বানিয়ে ফেলতাম তাহলে আর প্রবলেম হতো না। এগুলা কয়েকটা বানানোর পরে এখন একটু ভাপ দিয়ে দেখছি আগে কেমন হয়। যদি ভালো হয় তাহলে ভাপ দিয়ে তাকে একবারে ফ্রোজেন করবো ইনশাল্লাহ। ভাপ দেওয়ার পরে এগুলোর অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, একদম এরকম খুলে খুলে গেছে। তো এগুলোকে খেয়ে ফেলবো আমি, আর বাকি যেগুলো আছে এগুলোকে আর ভাপ দিব না, এগুলোকে সরাসরি আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব একটুখানি চালের গুঁড়ি লাগিয়ে। মনে হয় সিদ্ধ চাল হওয়ার কারণে এরকমটা হলো আর কি। তো এই তো এগুলোকে ফ্রোজেন করবো, আর নকশি পিঠাগুলোকে আমি বানিয়ে নিচ্ছি, তারপরে শুয়ে পড়বো ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।